মাত্র 15 লক্ষ টাকার বিনিময়ে আমাকে কেন বিয়ে করেছো জোনাকি? শুধুমাত্র টাকার জন্য? তাহলে আমি তোমাকে 30 লক্ষ টাকা দিচ্ছি। ডিভোর্স পেপার সাইন করে চলে যাও। পায়ের উপর পা তুলে নির্বিকার স্বরে বললেন রৌদিক। মাথার ঘোমটা তুলে অবলোকন করলাম সেদিকে। ভারী শাড়ি তুলে নিচে নেমে স্বাভাবিক কণ্ঠে বললাম, টাকাটা আমার খুব দরকার ছিল, আর আপনার বাবার সম্মান বাঁচাতে আমাকে দরকার ছিল। তিনি ঘরের এক পাশে থেকে অন্য পাশে পায়চারি করলেন। চোখ জোড়া খিচে বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বললেন, এই মেয়ে শোনো, তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার মনে, আমার লাইফে তোমার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছো তুমি? সদ্য বিয়ে হওয়ার বরের মুখে এমন কথা শুনে পিত্তি জ্বলে উঠল আমার। সকলের সামনে হাসি মুখে বিহেভিয়ার করে বাসর ঘরে এসে এমন কথা বলছে। দুই হাত বুকে গুজে জবাব দিলাম, তো কি করব আমি? নাচবো? আমাকে না বুঝিয়ে আপনি নিজেকে বোঝান। আপনি এক্স্যাক্টলি কি চান? আপনি চাইলে বিয়েটা আটকে পারতেন। আমার প্রত্যুত্তরে হয়তো সামনে থাকা মানুষটির পছন্দ হলো না। দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে আমার পানে। অস্বস্তিতে ছেড়ে গেল দেহ, কিন্তু আমাকে পাত্তা দিলেন না তিনি। টেবিলের উপর রাখা ল্যাম্পটা বিকট শব্দ ছুড়ে ফেললেন নিচে। কেঁপে উঠলাম আমি। দুহাতে কান চেপে দেওয়ালের সাথে মিশে রইলাম। হুটহাট শব্দগুলোতে আমার ফোবিয়া রয়েছে। কেউ জোরে কথা বললে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু আমার দুর্বলতা বুঝলেন না তিনি। গুছিয়ে রাখা ঘরের সব জিনিসপত্রগুলো একে একে মাটিতে ফেলতে লাগলেন তিনি। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে চেঁচিয়ে বলছেন, এইটুকু একটা পিচ্চি মেয়ে আমার উপর গলা তুলে কথা বলার সাহস পাও কী করে? আজ তোমাকে আমার মন থেকে বের করে দিয়েছি। খুব শীঘ্রই তোমাকে আমার ঘর এবং জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব। ভাঙাচোরা জিনিসপত্রগুলো মাঝে আমাকে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে ফেলে রাখা ভাঙা কাচের টুকরোগুলো ডিঙিয়ে চলে গেলেন তিনি। তার যাওয়ার দিকে তাকিয়ে 2 পা এগিয়ে এলাম আমি। পরবর্তী পা ফেলার আগেই ব্যথায় কুঁকড়ে উঠলাম। পিছিয়ে বসে পড়লাম বেডের উপর। রক্ত গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে কাজ বের করার চেষ্টা করলাম। বেশ গভীরে না যাওয়াতে সহজে তুলে ফেলতে সক্ষম হলাম। ফুঁপিয়ে কেঁদে উঠলাম আমি। এই অহংকার ছেলেটার মান সম্মান রাখতে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে আমায়। চোখের পাতা বড্ড ভারী ঠেকছে। বালিশ টেনে বেডের এক কোণে জায়গা করে শুয়ে পড়লাম নিজের পরিবার ছেড়ে। নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে অন্য একটা ছেলের সাথে সারা জীবন একসাথে থাকতে হবে। ভাবতে কষ্টে কেঁপে উঠছে শরীরটা। আমি জোনাকি, মধ্যবিত্ত পরিবারের সাধারণ একজন তরুণী। 2 বোন আর বাবাকে নিয়েই আমাদের পরিবার। বোনের জন্ম দিতে গিয়ে মা মারা গেছেন। আমাদের সুখের কথা চিন্তা করে বাবা দ্বিতীয় বিয়ে করেননি। ভালোই চলছিল আমার দিনকাল। হঠাৎ একদিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো। তুলনামূলক শরীর ফুলে উঠেছিল। বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ পরীক্ষা করে কিডনি রোগ ধরা পড়েছে। প্রতিদিন ঘরে বসে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস বা সিএপিডি করত। জয়া তাকে সাহায্য করে। তখন থেকে বাবা বেকার। আমি সংসারে হাল ধরি। ছোট বোন জয়ার স্কুলের খরচ আর বাবার ওষুধপত্রের টাকা জোগাড় করতে করতে হিমশিম খেতে হচ্ছিল আমাকে। তার উপর খাবারের টাকা। এভাবে বছর 2 পেরিয়ে যায়। মাসখানেক আগে একটা প্রাইভেট কোম্পানিতে জবের অফার পাই। তারপরে আমাদের অবস্থান আর একটু উন্নত হয়। সেদিন রাতে বাড়ি ফেরার পর জ্ঞানহীন অবস্থায় পেলাম। শতবার ডাকার পরেও সাড়া দেয়নি। ভয় পেয়ে গেলাম দুইজনে। জয়ী কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আমি জয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ধরাধরি করে হসপিটালে নিয়ে এলাম। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানালো, বাবা নিয়মিত ওষুধ খেতেন না, ডায়ালাইসিস করতেন না। এতে ভেতরে তীব্র সমস্যা সৃষ্টি হয়। কিডনি প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকা লাগবে। অসহায় হয়ে পড়েছিলাম আমি। তখন আমার পাশে এসে দাঁড়ান অফিসের বস আদ্রিক আহমেদ। তার ছেলের বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বিয়ের 2 দিন আগে কনে পালিয়ে যায়। নিজের সম্মান বাঁচাতে আমাকে তার পুত্রবধূ করতে চায়। শর্ত সাপেক্ষে বিয়ের ব্যবস্থা করা হয়। সূর্যের নরম আভা চোখে পড়তেই নিদ্রা ভঙ্গ হলো আমার। মাথা চেপে ধীরে ধীরে উঠে বসলাম। চারদিকে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারলাম আমি কোথায় আছি। মাথা তুলে দেওয়ালের দিকে তাকালাম। 7টা 35 বাজে।
আমার পায়ে ব্ল্যাঙ্কেট জড়ানো, ব্ল্যাঙ্কেট জড়িয়ে ফ্লোরে পা রাখতেই আটকে উঠলাম, সমস্ত শরীর কাঁটাতে উঠলো। সাথে সাথে পা তুলে ফেললাম। পায়ে মোটা ব্যান্ডেজ করা, কিন্তু আমার যতদূর মনে আছে কালকে রাতে আমি পায়ের ব্যান্ডেজ তো দূরে থাক, রক্ত পর্যন্ত মুছিনি। দৃষ্টি গেল ড্রেসিং টেবিলের বড় আয়নার দিকে। নিজের গায়ের শাড়ি আর না দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। দ্রুত ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর পেঁচিয়ে দিলাম। এই রুমে আমি ছাড়া কেউ নেই। রৌদিক রাতে বেরিয়ে গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ। দৃষ্টি ঘোরাতেই নজর পড়ল সোফার উপরে। সেখানে আরামসে ঘুমিয়ে আছে রৌদি। তার দেহের অনেকটা অংশ সোফার বাইরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ি, গণপাপড়িযুক্ত গ্রথন চোখ, ভ্রামভুরু এর একটু উপরে লালচে তিল, যা চুলের আড়ালে ঢাকা পড়ে থাকে সর্বক্ষণ। এখনো চুল দিয়ে সম্পূর্ণ ললাট ঢেকে আছে, তবে তার ফাঁক দিয়ে তিলটা বেরিয়ে রয়েছে। পরনে লাল টি শার্ট, নিষ্পাপ মুখটা যখন তখন যে কারো নজর কেড়ে নিতে পারে। পাশ থেকে শাড়িটা তুলে কোনো রকম শরীর পেঁচিয়ে নিলাম। এগিয়ে গেলাম তার দিকে। হুট করে ইচ্ছে করলো তার ঘন কালো চুলে হাত দিয়ে আলো এলোমেলো করে দেই। নিজেকে সংযত করতে চাইলেও বারবারই ব্যর্থ হলাম। চুলের হাত ছোঁয়ানোর আগেই নড়েচড়ে উঠল সে। নিবু নিবু চোখে ঝাপসা আমার দিকে চেয়ে অন্যদিকে ফিরে গেলেন। ফট করে উঠে গেলাম আমি। খুঁড়িয়ে খুঁড়িয়ে দুপা ফেলতেই টান লাগলো আসলে। ধরার আগে কাঁধ ঘেঁষে নিচে গড়িয়ে পড়লো। পিছনে ফিরে চাইলাম এক নজর। রোদিক পূর্বের ন্যায় ঘুমিয়ে আছে। তার পিঠের নিচে বেশ কিছুটা অংশ রয়েছে। আরও কাছে গেলাম তার। হাতটা চোখ মুখের সামনে বেশ কয়েকবার ঘুরিয়ে কাঁধ থেকে পিনবিহীন শাড়িটা খুলে ফেললাম। সন্তর্পণে পা ফেলে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলাম। শাওয়ার শেষ করে বুঝতে পারলাম সাথে কিছু আনা হয়নি। দরজা খুলে মাথা বের করলাম। ততক্ষণে পুরো ঘর আলোকিত হয়ে গেছে প্রাকৃতিক আলোয়। ঘর গোছানো, ঘুমন্ত রোদিক নেই। বেলকুনির দরজা খোলা। বাথরুম পরে ভেজা ভেজা পা ফেলে বেরিয়ে এলাম শাড়ি নিতে। শাড়ি আদৌ আছে কি না না জেনেই বের হয়েছি। এটাই ছিল আমার দ্বিতীয় ভুল। বাবার জন্য বাধ্য হয়ে রোদিকে বিয়ে করা ছিল সর্বপ্রথম ভুল। এদিক ওদিক শাড়ি খুঁজে ব্যর্থ হয়ে যখন হার মেনে বসে পড়েছিলাম, তখন শোনা গেল শক্তপোক্ত অস্পষ্ট পুরুষালী কণ্ঠস্বর। চলবে। গল্পের নাম অনবদ্য আয়াস, লেখা ইফা আহমদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।